বিমান খান শয়তানি এক হাসি দিয়ে বলেন, আমি জানি তো আমার ছেলে খুব বুদ্ধিমান। আমি আমার ছেলেকে চিনব না, এটা তো হয় না। তুমি ঠিক কাজটা মজবুত হয়েছে। রিপিট, তুমি ঠিক কতটা মজবুত হয়েছ এটা জানি বলেই আজ তোমাকে নিজের কাছে আটকাতে এখানে ডাকা। ভ্রুকুটি করে বীর বলে। মানে? বিমান খান মৃদু হাসেন। চারপাশ থেকে ধোঁয়া আসতে থাকে। বিমান খান মাস্ক পরে নেন। তারপর বীরের দিকে ফিরে দেখেন বীর খুক খুক করে কাশছে। বিমান খান বলতে শুরু করেন, এমনিতেও একটু পর তোমাদের হার হতে চলেছে, তাই কিছু সিক্রেট জানিয়ে দেই তোমাকে। তোমার দাদাজান মানে আমার বাবাকে আমি খুন করেছিলাম, এমনকি তোমার বড় ফুপুকেও। কারণ ওরা আমার পথের কাঁটা। তুমিও আমার একই রকম পথের কাঁটা হতে আসছো। আমি বুঝলাম না নিজের এত বেনিফিট থাকতে কেন মানবতার ফেরিওয়ালা হতে হবে। আমার খুব আফসোস হয় তোমাদের জন্য। তোমাকে খুন করতে আমার একটু কষ্ট হবে, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু একটু বাড়াবাড়ি করলে তোমাকে খুন করতে আমার হাত দ্বিতীয়বার কাঁপবে না। বীর কাস্তে কাস্তে নিচে বসে পড়ে। বিমান খান বললেন, চারপাশে নকআউট ছড়িয়ে দেওয়া। তুমি এখন আরামে ঘুমের দেশে পাড়ি দাও। আমি তোমার সমস্ত প্রিয় ব্যক্তিদের ওপারে পাঠিয়ে আসছি। বীর জ্ঞান হারালো। বিমান খান চলে গেলেন সেখান থেকে। বাইরে এসে কল করে জানান, মালিনীকে নিয়ে আমার পুরনো ফ্যাক্টরিতে আসো। মায়ার অবস্থা আগের থেকে উন্নত, তাও বেড রেস্ট প্রয়োজন। সেলাই শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজ চায় না এই অসুস্থ অবস্থায় মায়া সর্দার মহলে থাকুক, তাই মায়াকে হাসপাতালেই রাখা। অন্যদিকে মালিনীর জ্ঞান ফেরেনি এখনো। সিয়া মাঝে মাঝে যায়। মৌ নিজেও আছে হাসপাতালে। মায়া ও মৌ একসাথে একটা কেবিনে আছে। প্রলয়কে নিয়ে গল্প করছে আর মেহেরাজ এখনো প্রলয়কে নিয়ে গল্প করছে আর মেহেরাজ এখনো এনআইসিউতে। মায়া রাজ মিলে সকালে বিকালে দেখা করে আসে। সিয়া এসেছে মায়ের কাছে। মায়া প্রশ্ন করে, শাশুমায়ের কি অবস্থা? ঘুমিয়ে আছে। একটানা বসে থাকতে ভালো লাগছে না, তাই কিছুক্ষণের জন্য এলাম। বসো। এখানে তিনজন গল্প করছে, অন্যদিকে মালিনী খান একা আছেন। সিয়া একজন নার্সকে রেখে যায়, কিন্তু সেও বের হলো প্রতারক। বিমান খান এই নার্সকে টাকা দিয়ে রেখেছেন। সিয়া চলে যেতে কল করে ডেকে আনে বিমান খানের লোকেদের। ওরা এসেই মালিনীর স্ট্রেচার নিয়ে চলে যায়, যেটা সিসি ক্যামেরার মাধ্যমে দেখা যায়। সাথে সাথে গার্ড কল করে কনফার্ম করে সবাইকে। পুলিশকে কল করা হয়। আদ্র খবর পেয়েই ছুটে আসে, কিন্তু এর মধ্যেই হাসপাতালে ধোঁয়া ছড়াতে থাকে। আশেপাশের মানুষ কাঁচতে কাঁচতে অবস্থা খারাপ। আদ্র মাস্ক পরা ছিল, মাত্র অপারেশন শেষ করেছে তাই। এই জন্য আদ্রর কষ্ট হচ্ছে না, কিন্তু আদ্র ছিল অপারেশন থিয়েটারের দিকে। মালিনী খানকে অন্য বিল্ডিং এর কেবিনে রাখা ছিল। আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে মায়া, সিয়া ও মো ভ্রুকুটি করে। সিয়া দৌড়ে বাইরে এসে বলে, এত ধোয়া কেন? বলেই নাকে ওনা দিয়ে একটু কেশে সামনে তাকাতেই দেখে দুজন ডক্টর ছুটে আসছে। বলেই নাকে ওড়না দিয়ে একটু কেশে সামনে তাকাতেই দেখে দুজন ডক্টর ছুটে আসছে। ওরা মালিনী খানের কেবিনে গিয়ে হতাশ হয়। মায়া মৃদু হেসে ওয়ান টাইম মাস্ক পরে নিল। মৌকে একটা দিয়ে বলে, বিভান খান নিজের খেলা দেখিয়ে দিল। মৌ ভয়েতে বলে, আমাদের বাচ্চাগুলোর কিছু হবে না তো আপু? আর তুমি যেও না প্লিজ, তোমার পেটে কাটা জায়গা শুকায়নি তো? এরা আমাদের কখনো সুস্থ থাকতে দিবে না বোন, যত দ্রুত সম্ভব পিছু নিতে হবে। বলেই কল দেয় জারাকে। জারার কল রিসিভ হতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে ভেসে আসে, খেলায় কোনো দিন বিভান খান কাঁচা ছিল না মেয়ে। তোমরা আমার সাথে খেলতে এসে বড় ভুল করেছ। তোমার ভাবি এখন আমার কাছে বন্দি। আমার ভাই কিন্তু আপনাকে বাবা বলে ছেড়ে দিবে না, এতটাও সহজে নিবেন না নিজের খেলাকে। তাহলে আসো, দেখি কি করে তোমার ভাই ঘুমিয়ে ঘুমিয়ে। মানে? আগেই তো বললাম কাঁচা খেলা আমি খেলি না। আমি অনেক বড় মাপের খিলাড়ি। তাহলে দেখাই যাক আপনি আজ কিভাবে জিতে যান এই মায়াবতীর ইচ্ছা উপেক্ষা করে। চলে এসো তাড়াতাড়ি। অ্যাড্রেস দেওয়া লাগবে না, আমার পুরনো ফ্যাক্টরিতে আছি। জানি পুলিশ নিয়ে আসবে না, কারণ নিজের শাশুড়ি, ভাই, ভাবিদের তো বাঁচাতে হবে। মায়া কল কেটে পিয়াসকে কল দিয়ে বলে, মন্ত্রীমশাইকে জানিয়ে দাও ওরা শাশুমাকে কিডন্যাপ করেছে। পুরনো ফ্যাক্টরিতে আছে সবাই। আর হ্যাঁ,
ভাইকে পাবে না, ভাইকে কিছু একটা করেছে ওই লোক। কল কেটে মৌয়ের দিকে তাকিয়ে মায়া বলে। আমি আসছি বোন। মৌ এবার মায়ার হাত ধরে নেয়। না আপু, যেও না, আমার ভয় করছে খুব। ভয় নেই তোর, ওরা যাকে টার্গেট করার করেছে, এবার যুদ্ধ জয় করতে হবে। আপু, সাহস রাখ বোন, আমি আসছি। মায়া চলে গেল। সিয়া এসে উন্মাদের মতো খুঁজছে মালিনী খানকে। আদ্র খানিক পর দৌড়ে এসে দেখে সিয়া কান্না করছে, মানে মালিনী খানকে নিয়ে গেছে। সিয়াকে আগলে নিয়ে বলে, তুমি মৌয়ের কাছে যাও, আমি দেখছি। না, আমি যাব না। মা কোথায় গেল? বলে কান্না শুরু করেছে। সিয়ার কান্না থামাতে পারবে না আদ্র, তাই বলে দেয়, এটা আমাদেরই একটা প্ল্যানের অংশ। রুদ্র আছে তো ওর ফোর্স নিয়ে। আমি তাও যাব। আমার মাকে নিয়ে রিক্স। আমি যাব না হয় নাকি? পাগলামি করতে নেই প্রেয়সী। আমার মা হয়। আমি পাগলামি করছি মনে হচ্ছে আপনার? আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি নিজেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো আগে বাগনের সাথে দেখা করে আসি। সিয়া এবার শান্ত কণ্ঠে বলে। চলুন। আদ্র কেবিনে ঢুকে প্রশ্ন করে, বাগনে কোথায়? আপু তো চলে গেছে। এই কাঁচা সেলাইয়ের অবস্থা। ভাইয়া, ওরা কে আটকে রেখেছে ভাবি কেউ, তাই আপু গেছে আগে আগে। আদ্র এবার সিয়ার হাত ধরে দেয় দৌড়, কারণ সিয়া আদ্রকে একা যেতে দিবে না। মাকে দেখতে হলে একা একা গেলেও সিয়া যাবে, তখন আরেক রিস্ক। আদ্র ও সিয়া দৌড়ে চলে যায়। মৌ দোয়া পড়তে থাকে। এদিকে পিয়াসের থেকে সব শুনে রাজ উঠে দাঁড়ায়। রুদ্রর সাথে যেতে যেতে সামনে দেখা হয় মাহমুদ সর্দারের সাথে। তিনি এখানেই আসছিলেন মোহন সর্দারকে নিয়ে কথা বলতে বলতে, কিন্তু রাজকে তাড়াহুড়ো করতে দেখে বলেন, আজকে আবার কি হলো? বউ কিডন্যাপ হয়েছে বাবা। এই, তোমার বউ বাঘিনীর মতো হয়ে লাফ দিয়ে যদি বারবার কিডন্যাপ হয়? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, এটা আমার বউ না, এটা তোমার বউ। মাহমুদ সর্দারের চোখ উপরে। উনিও এবার রাজের পিছনে ছুটছেন। রাজ মৃদু হেসে বলে, যুগ যেমনই হোক না কেন, বউয়ের নামটা হয়ে থাকে সকল পুরুষ। হতচ্ছাড়া, আমার বউ রিস্কে আছে, তুই মজা পরে নিবি। রাজ, রুদ্র, প্রিয়াস আগে আগে হাঁটছে, পিছনে মাহমুদ সর্দার। মাহমুদ সর্দারের কথা শুনে তিনজনেই হাসে, কারণ মালিনীর যে কিছু হবে না এটা সবাই জানে। রুদ্র মজা করে বলে, তোমার বউ রিক্সে থাকলে কি হবে বড় বাবা? আমরা পৌঁছাতে পৌঁছাতে যা হবার তা তো হয়ে যেতে পারে। তাই আপাতত পরিস্থিতি ফেস না করা অবধি চিল করতে থাকো। মাহমুদ সর্দারের মাঝে মাঝে খুব ইচ্ছা হয় নিজের বংশধরদের নিজ হাতে খুন করতে, কিন্তু যখন ভাবে এরাই আবার পরবর্তী বংশধর আনার হাতিয়ার, তখন থেমে যান। মায়া গাড়ি থামিয়ে গোডাউনের ভিতরে ঢুকলো। সামনেই দাঁড়িয়ে বিভান খান ও পুরো গ্যাং। পাশেই আছে স্ট্রেচারের উপর মালিনী, জারার হাত বেঁধে রাখা। যারা চিৎকার করে বলে, একা এসেছো কেন? কারণ ধীরে ধীরে খেলা জমবে তাই। বাবা, জমের দুয়ারে এসেও বুলি ফুটছে তোমার। জম যে কে কার এটা এখনো তোর মতো মূর্খ বুঝতে পারেনি। ওই, মুখ সামলে কথা বল। আমাকে চিনিস না তুই? আমাকেও চিনিস না রে তুই। আমার সাথে পাঙ্গা নিয়ে খুব বড় ভুল করেছিস। মায়ার কথা শুনে বিভান খান মৃদু হেসে বলেন, একটু আগে আমার ছেলেটার প্রিয় বউ একই ডায়লগ দিয়েছিল, এখন দেখো কি অবস্থা। মায়া জারার দিকে চোখ রাখলো, অতঃপর বিমান খানের দিকে চেয়ে হাসি দিল। আঁচলের ভিতরে লুকানো বাম হাত উঁচিয়ে জারার দিকে রিভলভার তাক করে। জারার হাতের বাঁধনে শুট করে দেয়। জারার হাত মুক্ত হতেই বিমান খান ঠোঁট বাঁকিয়ে হাততালি দিয়ে বলেন, খুব ভালো খেলা দেখালি আমার চারপাশে। রিপিট, খুব ভালো খেলা দেখালি। আমার আশেপাশের লোকগুলোকে দেখতে পাচ্ছিস? ওরা থাকতে এগোতে পারবি না। শত্রুর চোখে চোখ স্থির রেখে মায়া বলে, আমি একা একটা মেয়ে হয়ে লড়াই করতে যে ক্ষমতা রাখি, একজন প্রফেশনাল মাফিয়া হয়ে তুই একা সেই ক্ষমতা রাখিস না। তাই তো তোর কাছে থাকে সাঙ্গপাঙ্গ, আর আমার কাছে নিজের উপর কনফিডেন্ট। চুরমার হয়ে যাবে এখনই। তাহলে দেখাই যাক। জারা একটু ঘাবড়ে যায়, বলে, তোমার সেলাই কাঁচা। ব্যথা অনেক কম আছে, তাছাড়া জীবনে এত ব্যথা পেয়েছি যে আজকের ব্যথাটা আমার কাছে আহামরি না। এর আগেই তো আমার লাইফ রিস্ক ছিল। ওহো, এত কথা কেন? দেখিয়ে দে না তোর একা ক্ষমতার জোর।
মায়া শাড়ির আঁচল একত্র করে কোমরে গুজে নেয়। যারা সুযোগ বুঝে পিছিয়ে গিয়ে ওর ফোনটা নিয়ে নিল, কোনো মতে পিছনে ঘুরে লিখে দিল, মায়ার মাথা গেছে, ও ফাইট করছে, দ্রুত এসো, নাহলে ওর সেলাইয়ের জায়গায় সমস্যা হবে। প্রিয়াস মেসেজ পড়ে জানায় রাজকে। রাজ এবার গাড়ির গতি বাড়িয়ে দিল। মাহমুদ সর্দার বলেন, তোমার বউ কি একটু স্থির থাকতে পারে না? এখন কাকে রেখে কাকে সামলাবে? আমি তো আমার বউকেই সামলাবো, তুমি তোমার বউকে সামলাবে, যে যার বউকে সামলাবে। আজ আমার বিয়ে হয়নি বলে বউ সামলানোর সুযোগ নেই। রুদ্রের কথা শুনে মাহমুদ সর্দার পিছনে থেকে রুদ্রের মাথায় চাপড় মেরে বলেন, হতচ্ছাড়া, তোর ফোর্স কি আঙুল চুষছে? এত দেরি করে কেন পৌঁছাতে? রিল্যাক্স বড় বাবা, পৌঁছে যাবে। তাছাড়া ভাবি যে ইজিলি ফাইট করতে পারবে। এত উন্নত চিকিৎসা করা হয়েছে যে ফ্র্যাকচার হবে না। তুমি সব জানো? বুড়ো বলেছিল তাই শুনেছি। মাহমুদ সর্দার একটু শান্তি নিঃশ্বাস নিলেই তক্ষণি রুদ্র বলে, কিন্তু ভাবিজি বড় মাকে বাঁচাতে পারবে কিনা এটাই ভাবছি। মাহমুদ সর্দারের শান্তি শেষ। তিনি আবারও দুশ্চিন্তায় পড়লেন। তার বাড়ির ছেলে মেয়েগুলো তাকে শান্তি দিবে না। এদিকে মায়া ফাইট করতে শুরু করেছে। বিমান খান অবাক হয়ে গেলেন। মায়া পা দিয়ে যাকে লাথি দিচ্ছে সেই কিনা রক্তকরণ হয়ে নিচে পড়ে যাচ্ছে। কিছু একটা গড়বড় আছে নিশ্চয়। হ্যাঁ, মায়ার পায়ে জুতার সাথে ধারালো ছুরি যুক্ত করা, যেটা রুবির থেকে ভিডিও দেখার সময়ই বানিয়ে নেয় নিজের লোক দিয়ে। এমন পরিস্থিতিতে এগুলো এমন পরিস্থিতিতে এগুলোই কাজে লাগে। এক একজন এসে মায়ের সাথে ফাইট করতে নিলেই মায়া এক এক কৌশলে আঘাত করে, কিন্তু শেষমেশ পায়ের আঘাতেই যেন ওদের শরীরের এক এক জায়গা কেটে রক্ত ঝরছে। কয়েকজনকে কুপকাত করতে করতেই সেখানে উপস্থিত হয় সিয়া ও আদ্র। সিয়া চিৎকার করে বলে, আমার মা তোমার কি ক্ষতি করেছে মামা? বিমান খান হাত উঠিয়ে সবাইকে থামিয়ে দেন। সিয়ার উদ্দেশ্য করে বলেন, আমার সাথে থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, ভুগতে তো হবেই। কি করলে এগুলো থামবে? ফর্মুলা দিতে বল তোর মাকে। ভাইয়ের জ্ঞান নেই, কিভাবে দেবে? এমনিতেও দিবে না, তাই তোদেরকে শেষ করে দিব। ও রিয়েলি? বলেই ভিতরে ঢুকলো রাজ। বিমান খান উচ্চস্বরে হেসে বলেন, এসে গেছে বউয়ের শ্রেষ্ঠ বর। কান টানলে যেমন মাথা আসে, আমার বউকে টানলে তেমন আমিও আসি। মাহমুদ সর্দার চেয়ে চেয়ে দেখছেন ছেলের ভাষণ। দাঁত খিচে বিড়বিড় করে বলেন, মন্ত্রী হয়েছ, জনগণকে গিয়ে দেশের জন্য ভাষণ দিও। আমরা তোমার বউয়ের হয়ে ভাষণ শুনবো না। তাহলে কান বন্ধ রাখো। রুদ্র এবার হো হো করে হেসে দেয়, যেটা দেখে বিভান খান বলেন, এই যে টোটো কোম্পানির ম্যানেজার, আপনি এখানে উইদাউট ইনভিটেশনে কেন? মরার ইচ্ছা জেগেছে নাকি? হুম, আমি এসেছি ফ্রিতে কিছু সিন দেখতে। আমার কাজ এটাই, যেখানে একটু ক্লাইম্যাক্স ওইখানে আমার এন্ট্রি। ওহ, তাহলে থাকো, এক কোনায় আমাদের ডিল দেখো। অবশ্য তুমি চাইলে আমার সাথে শেয়ারে থাকতে পারো। বলেছিলে তো একদিন আমার থেকে বিজনেস শিখবে। হুম, আপনার থেকে বিজনেস শিখে আপনার উপরে চলে যাব। বলেই রুদ্র এক কোনায় দাঁড়ালো। তাজ আসলো রবির সাথে। তাজকে দেখে বিভান খান বলেন, এসেছো তাহলে? এই দেখো, তোমার স্বপ্ন পূরণ হলো আজ। চেয়েছিলে না সবাইকে এক জায়গায় করে শেষ করে দিতে? আজ সুযোগ পেয়েছো। তোমার মা অবশ্য সেই সুযোগ করে দিল না। যেধার পে বেবি উধার পে হাম ভি। মানে? রাজ কান্নার ভান করে বলে, সে থাকলে তো সুযোগ করে দিবে। আমাদের 2 নম্বর কাকে আজ আল্লাহর কাছে নিজের 2 নম্বর ব্যবসার হিসাব নিকাশ দিতে ব্যস্ত। বিভান খান যেন শক খেলেন, তাও নিজেকে সামলে বললেন, তো কি হয়েছে? এখনও সুযোগ আমাদের হাতে, কারণ ফর্মুলা যার কাছে আছে সেই আমাদের হাতে। সবাই একটু অবাক হলো। ফর্মুলা তো শাহানা পারভিনের জানা আছে, তাহলে কি শাহানা পারভিনকে আটকে রেখেছে? মায়া হুঙ্কার ছেড়ে বলে, খবরদার, যদি আমার মাকে এর মধ্যে রাখিস, তোর কলিজা কিন্তু আমি কুকুর দিয়ে খাওয়াবো। তোর মাকে আমি কোথায় পাবো? আমি তো মালিনীর কথা বলছি। সবাই যেন আরো অবাক। এক একজন এক একজনের দিকে চাওয়াচাওয়ি করে বলে, ওনাদের ছেড়ে দিন। কারণ ব্লুপ্রিন্ট ও সরিয়েছে। রুদ্র এবার হাত উঁচু করে বলে, আমি কি কিছু রোল প্লে করতে পারি? পারো। আমার জানা মতে ব্লু প্রিন্ট ভাবিজির মামিজির কাছে, তাহলে শাশুড়ি মামিজির কাছে কিভাবে ট্রান্সফার হলো? না মানে ওটা ছাড়া তো ফর্মুলা হাতানো সম্ভব না। সম্ভব হলে ব্রো চুপ থাকতো না, অনেক আগে ফর্মুলা পাবলিক করে দিত। কারণ রাজ যখন দেশে ছিল না, ওর অবর্তমানে ওর বাবা মা এসবের দায়িত্বে ছিল, সেই সূত্রে নেওয়া সম্ভব।
আর শাহানার কাছে দেয়, এটাও একটা চাল ছিল। আসলে ব্লুপ্রিন্ট শাহানার কাছে না, আছে মালিনীর কাছে। সবাই অবাক হলেও স্বাভাবিক নিল ব্যাপারটা। রাজ এবার মাহমুদ সর্দারের দিকে আর চোখে তাকিয়ে বলে, হোপ ফর নাথিং বাবা, তোমার থেকে তো তোমার বউ বেস্ট। চুপ থেকেও খেলা দেখিয়ে দিলেন। মাহমুদ সর্দারের কপালে হাত। বিভান খান এবার গার্ডদের বলেন। একটা মালিনী। শুনতেই এগিয়ে আসতে নেয় সিয়া, রাজ ও পিয়াস, কিন্তু তার আগে গার্ড এসে মালিনীর কাছে দাঁড়ায়। সিয়া ফুপিয়ে বলে ওঠে, মাকে ছেড়ে দাও মামা। তাহলে তোর মা ফর্মুলা কোথায় রেখেছে এটা বলতে বল। মা তো অসুস্থ। মিথ্যে। ও অসুস্থের অভিনয় করছে। আমাকে এত বড় ঘোল খাওয়ানোর পর আমি এখন খুব ভালো করে বুঝেছি। সিয়া এখনো কান্না করছে। আদ্র সান্ত্বনা দিয়ে বলে, রিল্যাক্স, যতক্ষণ না ফর্মুলা ওনার হাতে যাচ্ছে আমরা কেউই মরছি না। সবকিছুর ঊর্ধ্বে ওনার আগে ফর্মুলা প্রয়োজন। ব্রিলিয়েন্ট বয়। তাহলে ভাইকে বেকার না রেখে একটা জব দিলেই পারতে। ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমার ভাই আপনার বাড়ির জামাই হতে যাচ্ছে না যে ওর জব নিয়ে আপনি পড়ে থাকবেন। তোমাদের কাছে খেলাটা খুব নর্মাল লাগছে, তাই না? সবাই ইজিলি নিয়ে বলে। অফকোর্স, সবকিছু তো প্ল্যান মোতাবেক চলছে। বিভান খান হিহি করে হেসে বলেন। একটু ওপরের দিকে চোখ রাখো তো বাচ্চারা। রাজ উপরের দিকে চোখ রাখতে রাখতে বলে। বাচ্চা তো আমার, কিন্তু আমার বাবা তো বুড়ো। বলেই যে উপরের দিকে চোখ রাখে অবাকের সাথে বলে, এরা আবার এখানে কেন? উপরে বেঁধে রাখা আছে মোহন সর্দার ও আহান সর্দারকে। তাদের পাশে আছে গুলি তাক করা 4 জন গার্ড। আদ্র ও রুদ্র চাই করে এবার একটু ভাবতে লাগলো। আদ্র ইশারা করে রুদ্রকে। রুদ্র শার্ট হাত ঘড়ির উপর টাচ করে জানায়, মিস জেসি, ইউ আর ইন ডেঞ্জারাস পজিশন। প্লিজ ডু এনিথিং ভেরি সিরিয়াসলি, আদারওয়াইজ মাই ফাদার উইল বি। নো, নো এ। ওনারা এসবে যুক্ত না। কিন্তু কোনো না কোনোভাবে কৃতিত্ব রাখে। এই যেমন তোমার বাবা মোহন সর্দার আর ওদের বাবা আহান সর্দার। আহান সর্দারকে আমরা কখনো টার্গেট করিনি, কারণ হি ওয়াজ অনেস্ট। অবনীকে মন থেকে ভালোবাসত, কিন্তু আফসোস শাহানাকে নিয়ে মাথা ঘামাতে গিয়ে ওপারে চলে গেল। রুদ্র চোখ লাল করে, সাথে আদ্র। আদ্র প্রশ্ন ছুড়ে, কি হয়েছে? সোনালি মেরেছিল। আগে জানতে পারলে ওই ব্লাডি বীজকে আমি আরও বেশি শাস্তি দিয়ে টুকরো টুকরো করে কুত্তার খাবার বানিয়ে দিতাম। মায়া ফিচেল হেসে বলে, আমি তো এটাই করতে চেয়েছিলাম। যাই হোক, তোদেরকেও থ্যাঙ্কস। ওনার হার্ট তো আমাদের কাজে লাগলো। রুকুচকে তাকালো বিভান খান। মায়া বলে, ওনার পেয়ারি সোনালি, যার সাথে সম্পর্ক করে জন্ম দেন মিহিরকে, সেই মানুষটা যেতে যেতে আমার মাকে হার্ট দিয়ে গেছে। তোমার মা বেঁচে আছে। হুম। মোহন সর্দার অবাক হয়ে শুনছে। মায়াকে তার মেয়ে বলার পর অবাক হয়ে গেল। এখন আবার শাহানা পারভিনের কথা উঠতেই পরিষ্কার হলো এই মায়াই তার মেয়ে। মোহন সর্দার এখন বুঝতে পারছেন মায়ার চোখে তার জন্য কেন এত ক্ষোভ। সবসময় এক একটা কথার বলি দিয়ে কেন মোহন সর্দারকে ক্ষত করে দিত। এই বিপদের সময় এসে মেয়ের ঘৃণার সাথে প্রতিশোধ দেখে তার চোখ ভিজে এলো। খুব ভালোভাবেই মায়ের হয়ে বাবার থেকে প্রতিশোধ নিল মেয়েটা। ক্ষণিকের জন্য পরিবেশ শান্ত থাকলেও বিভান খান সর্বপ্রথম জানান, সে যাই হোক না কেন, এখন তোমাদের সব খেলা শেষ। আগে তোমাদের মিটমাট করে নেয়া, পরে শাহানাকে দেখা যাবে। মায়া হুঙ্কার দিয়ে জানায়, খবরদার আমার মা অবধি এগোনোর চেষ্টা করবি না। একবার আমার মায়ের দিকে চোখ উঠিয়ে দেখবি তো তোর চোখ আমি উপড়ে দিব। আমি কোনো সাধারণ ঘরানার নারী না যে মুখ বুজে তোদের ভয়ঙ্কর দৃশ্য দেখবে। আমি ভয়ঙ্কর দৃশ্য রিটার্ন করে দিতে জানি। রুদ্র কিছু বলতে নিলেও আদ্র থামিয়ে দিয়ে পিছনে থাকতে ইশারা করে, কারণ এগুলো সব প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। আদ্র ইশারা করে দেখালো তাজের দিকে। তাজের পোশাকের সাথে একটা হিডেন ক্যামেরা সেট করা আছে, যেটা থেকে বিভান খানের কিছু স্বীকারোক্তি নেওয়া হবে। আদ্র আগে থেকেই প্ল্যান করে রেখেছে এই ভিডিও থেকে কাট করে শুধু বিভান খানের কুকীর্তি ফাঁস করে দিবে। বাকিদের যে প্রতিশোধের রাস্তা ওটা কাউকে দেখাবে না। সবারই নিজস্ব ক্যারিয়ার আছে, তাই রুদ্র ধৈর্য ধরে পিছিয়ে গেল। বিভান খান মুগ্ধ হয়ে বলেন, এত তেজ তোমার, কিন্তু এগুলো তো মুখের কিছু বলি মামুনি। রাজ ঠোঁট প্রসারিত করে সতর্কতা জানায়, আমার বউয়ের সাথে চ্যালেঞ্জ নিও না মামা। আমি ব্যতীত কেউই আমার বউয়ের সাথে লড়াই করে জিতবে না।
ওহ তাই নাকি মন্ত্রী মশাই, লড়াই করবেন নাকি একবার? বইয়ের সাথে লড়াই করার মতো পাগল আমি হইনি মায়াবতী। মাহমুদ সর্দার দাঁত কিরমির করে বলেন। এখানেও তোমাদের প্রেম শুরু। প্রেম সব জায়গায় চলে বাবা, শুধু চালিয়ে যেতে হয়। স্থান কাল ঘটনা দেখতে নেই। তুমিও চাইলে করতে পারো প্রেম। তোমার আমার এত প্রেম জাগে না। তাই তো তোমার রাত কাটে গেস্ট রুমে, যেখানে তোমার আরামদায়ক একটা কামরা আছে। এখানেও কি তোমাকে আমার পার্সোনাল ব্যাপারে কথা বলতে হবে? তুমি মুখ খুললেই তো এই ব্যাপারে। এই, তোরা বাপ বেটা চুপ কর। যেখানেই যাবে খালি বাপ বেটা মিলে যে কোনো পরিবেশে কমেডি ক্রিয়েট করবে। এইটাই হলো সর্দারের আলাদা একটা সোয়াগ। রুদ্রের কথা শুনে পিছনে ঘুরে মৃদু হেসে বিভান খান বলেন। তাই নাকি? তোমার সাথে পরে দেখছি ব্যাপারটা, আগে এই মেয়েটার সাথে ডিল করে নেই। আই এম নট ইন্টারেস্টেড ইন ডার্লিং উইথ ইউ। বাট আই উইল। কি চাই? চাই তো আমার একটা জিনিস, কিন্তু এবার দেখছি বাংলাদেশে আমার শত্রুদের আস্থানা রেখেছি। এদেরকে শেষ না করে আমার চাওয়া পূরণ করা সম্ভব না। আমাদের টার্গেট করে লাভ কি? আপনার চাওয়া তো আপনার পিছু নেই। বিভান খান এবার বিরক্তিতে পিছনে ফিরে মালিনীর উদ্দেশ্যে বলেন। আর কত অভিনয় করবি? এবার ওঠ, বৌমার সাথে সাথে শাশুড়ির সাথেও তো ডিল করতে হবে। মালিনী সঙ্গে সঙ্গে চোখ দুটো খুলে তাকালো, তারপরে স্ট্রেচারে শোয়া থেকে বসে বলে। বিশ্রামটাও করতে দেবে না নাকি? মাহমুদ সর্দারের দিকে চোখ রেখে রাজ বলে। আসলে সব পাগলের দল আমার নসিবেই জুটেছে। উপরে দুটোর বাপ বেঁধে আছে, পাশে গুলিবিদ্ধ লোক, তাও এরা ভয় পায় না। আমার বউটাও কিনা স্ট্রেচারের আশেপাশে 4 জন গুলি তাক করার লোক দেখেও ভয় পায় না, উল্টো বিশ্রাম করতে চায়। আমার বউমার তো আলাদাই খেলা দেখায়। মাত্র ডেলিভারি হলো, সেও ছুটে এলো জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করতে। আর হতচ্ছাড়া আরেক ছেলে কিনা এই বিপদের সময়ও জবানা দেন না লাগাম। মালিনী উঠে দাঁড়ালো, বিভান খানের সামনে এসে বলে। শুধু শুধু আমাদের এক জায়গায় করলে ভাই, এখানে তুমি কারো কিচ্ছু করতে পারবে না। তোর কেন মনে হলো আমি কারো কিছুই করতে পারবো না? ছেলের কথা কি ভুলে গেছিস? ওকে কিন্তু আমি নিজ হাতে খুন করে দিব। আর কত আর কত আমার সন্তানকে আমার থেকে দূরে রেখে ব্ল্যাকমেল করবে, আর আমি সবাইকে বিপদের মুখে ফেলবো। একটা বার চোখের দেখাটাও তো দিতে দিলে না, একটু আমাকে ছুঁয়েও সুযোগ দিলে না। আর কত আমি তোমাকে বিশ্বাস করব? দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমার বোঝা হয়ে গেছে। তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেবে না। সে কেমন আছে, কোথায় আছে, কিচ্ছু জানতে দেবে না, কারণ তুমি হলে একজন জানোয়ার। আমার আপন ভাই হয়েও তুমি সব সময় আমাদের বোনদের ক্ষতি করে এসেছো, নিজের বাবাকে খুন করেছো। তাই তোমাকে আমি আর বিশ্বাস করতে পারি না যে আমার ছেলেকেও তুমি বাঁচিয়ে রেখেছো। এবার আমিও দেখে নেব তুমি কত দূর এগোতে পারো। মুখ ফুটেছে খুব। বৌমা আসার পর থেকে দেখছি তোর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আমি কিন্তু সেদিনই তোমাকে সতর্ক করে দিয়েছিলাম যে এই মেয়ে কতটা ভয়ানক, তুমি উড়িয়ে দিয়েছিলে। আমি জানতাম আমার কথাগুলো গা ভাসিয়ে দেবে। আসলে ওর প্রতি ক্ষোভ না দেখালে তোমার আমার নিখুঁত অভিনয় ধরে ফেলতে, তাই আমি আমার মতো আলাদা খেলা খেলে দিলাম। কিন্তু জিততে তো পারলি না। শেষে এসেও নিজের সন্তানকে পাবি না, যার জন্য তোর জীবনে এতটা লড়াই। মালিনীর চোখ ভিজে আসে, হাঁসফাঁস করে বিভান খানের দিকে চেয়ে। এর মধ্যেই পিছন থেকে পিয়াস কর্কশ কণ্ঠে বলে। যে ছেলেকে নিয়ে এতটা ভয় দেখানো, সেই ছেলে আপনার থেকে পালালো কিভাবে বিভান খান? মালিনী ও বিভান খান দুজনেই ভ্রুকুচকে তাকালো। পিয়াস এগিয়ে এসে বলে। যাকে নিয়ে ব্ল্যাকমেল করছেন তাকে নিজের কাছে রাখতেই তো পারলেন না, কিভাবে সে আপনার হাত ফসকে বের হলো? মালিনী অবাকের সাথে বলে। এসব কি বলছো তুমি? যাকে প্রশ্ন করেছি সেই উত্তর দিক। তুমি কিভাবে জানলে ছেলেটা আমার হাত ফসকে গেছে? এখানে উপস্থিত থাকা সকলেই জানে। মালিনী প্রশ্নবিত্ত নয়নে চেয়ে আছে। আমার সন্তান তোমার কাছে নেই? বিভান খান চুপ করে আছেন। মালিনী আচমকা ঠাস করে বসিয়ে দিল বিভান খানের বাম পাশে। রাগে গজগজ করে বলে। শুয়োরের বাচ্চা, আমার ছেলেকে নিজের কাছে রাখতে পারলি না, কিন্তু আমাকে ভয় দেখিয়ে এসেছিস এ যাবৎকাল। তোকে আমি।
ওনাকে আর যাই করুন শেষ নিঃশ্বাস আমার মাধ্যমে ছাড়ার সুযোগ করে দেবে। লাস্ট ডিল তো আমাকেই করতে হবে। জারার কথা শুনে বিমান খান চোখ রাঙিয়ে তাকালেন। জারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আছে। বিমান খানের হাত ছাড়া দিয়ে নিজের দিকে ঘুরিয়ে মালিনী বলে, আমার প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, সোনালি ওকে হারিয়ে ফেলে। এই গোডাউনের মধ্যেই ছিল ওর বসবাস। যত বড় হয় তত পালাই পালাই করে ওই বাচ্চাটা। সোনালি অতিষ্ঠ হয়ে ওকে লন্ডনে আমার কাছে পাঠাতে নেয়, কিন্তু তুই অবধি জানলেও ওই দিন ওই বাচ্চাটা দৌড়ে পালিয়ে যায়। সোনালির হাত থেকে বাঁচার জন্য ওই দিন পালিয়েছিল। ওকে নিয়ে লন্ডনে যাওয়ার আগেই আমরা ওকে হারিয়েছি, কিন্তু তোকে বলিনি কারণ তুই ওকে খুঁজতে মরিয়া। সেই সুযোগ আমরা কাজে লাগিয়ে ব্যাস এই। মালিনীর চোখের পানি ফেলে মেঝেতে বসে কান্না করে দেয়। সবাই সেই কান্নার দিকে তাকিয়ে আছে। মায়ের কষ্ট মাই বুঝবে। এখন মায়া বুঝতে পারছে মালিনীর কষ্ট। সিয়াও নিজের মায়ের অসহায়ত্ব দেখে কান্না করে দেয়। এগিয়ে এসে মালিনীর হাত ধরে জড়িয়ে নিয়ে বলে, আমি তোমাকে ভুল বুঝেছি মা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার মাকে চিনতে পারিনি। এতদিন তোমার থেকে মুখ ফিরিয়ে যে অন্যায় করেছি আজ বুঝতে পারছি। মালিনী জড়িয়ে ধরে সিয়াকে। তোরা অনেক নরম মনের যে, এসব মারপ্যাচ বুঝবি না বলেই এভাবে সোজা পথে ভুল বুঝেছিস। আমি তোদের আচরণে কষ্ট পাইনি, বরং আমার কর্মফল হিসেবে গ্রহণ করেছি সব। কিন্তু মা তুমি কান্না করো না, তোমাকে হারিয়ে যাওয়া ছেলে মানে আমাদের ভাইয়া ফিরে এসেছে। মালিনীর ভ্রু কুচকে এলো। সিয়া আঙ্গুল উঁচু করে পিয়াসকে দেখিয়ে বলে, তোমার সেই ছেলেটা যে আমাদের আর এক ভাই। মালিনী বসা অবস্থায় দেখছে পিয়াসকে। চোখকে তার বিশ্বাস হচ্ছে না। মাহমুদ সর্দারের দিকে চোখ রাখলো। তিনি ইশারায় হ্যাঁ জানালেন। মালিনী ফুপিয়ে উঠে হাত দুটো মেলে দিল। পিয়াস নিচে বসে তার মায়ের কোলে আশ্রয় নেয়। মালিনী মা হয়েও বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে দেয়। এই কান্না দেখে সবাই নীরব হয়ে সাক্ষী থাকে। পিয়াস নিজেও ওর মায়ের কান্না দেখে মাকে জড়িয়ে ধরে। সুযোগে সদ্ব্যবহার করতে নেয় বিভান খান। গার্ড থেকে রিভলভার নিয়ে সিয়ার মাথার উপর তাক করে বলেন, তোদের মেলোড্রামা শেষ এবার। এসব দেখতে আমি তোদের এক করিনি। তোদেরকে সপরিবারে ওপারে এক করে দিব। সিয়াকে এভাবে আটক করায় মালিনী আঁতকে ওঠে। সন্তান সবই তো তার। মালিনী বলে, তোমার ফর্মুলা চাই না, আমি দিয়ে দিচ্ছি। আমার সন্তানদের ছাড়ো। ফর্মুলা? তোরা মরে গেলেও আমি পাবো, কারণ তোরা না থাকলে আমার সুবিধা হবে ইজিলি সর্দার মহলে নিজের রাজত্ব করতে। কিভাবে? আমার মিহির আছে তো, ওই তো এখন সর্দার মহলের এক অংশ। যদিও আসলে না, কিন্তু সার্টিফিকেট এবং জাতীয়তা হিসেবে তো মিহির সর্দারও। তোরা সবাই একসাথে মারা গেলে তোদের অস্তিত্ব বিলীন হলে মিহির ওই বাড়ির অধিকার পাবে। রাজের সবকিছু মিহিরের। মিহির আর আমি বাপ ছেলে মিলে ভোগ করব সবকিছু। বিমান খানের মুখে মিহিরকে নিয়ে এভাবে গর্ব করতে দেখে মনে মনে হাসছে সবাই। সিয়াও কিনা রিভলভারের ভয় না পেয়ে মিটিমিটি হাসছে এবার, কারণ মিহির আসলে তাজ। কিন্তু বুঝতে পারলো না মালিনীও বিভান খান সাথে মোহন সর্দার। রাজ তো হাসতে হাসতে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলেই দেয়, জীবনে কখনো আমাকে নিয়ে এভাবে রাজত্ব করার স্বপ্ন দেখলে আজ আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করতাম বাবা। তোমার জন্য যতই করি না কেন মন যে পাবো না এটা আমার জানা আছে। তাই বিপদের সময়ও মাখন লাগাতে এসো না। বিভান খান বিরক্তিতে প্রশ্ন করে, মরার ভয় নেই নাকি মামুনি? রিভলভার কিন্তু নকল না। এক শুট করার সাথে সাথে মস্তিষ্ক ছিদ্র করে দিবে। মায়া ম্লান হেসে বলে, আপনি আমাকে একবার মন্ত্রীমশাই সাজিয়ে তাজকে দিয়ে শাস্তি দিয়েছিলেন তাই না? এগুলো সব জেনেছ? দিনটা রিটার্ন করতে চাই। বলেই তাজের দিকে ইশারা করে মায়া। তাজ সময় ব্যয় না করে দিল এক লাত্তি বিভান খানের বুক বরাবর। বিভান খান ছিটকে পড়তেই মায়া বলে, একেই বলে টিট ফর ট্যাট। বিভান খান মাথা উঁচিয়ে মিহিরের রূপে তাজকে দেখে বলে, মাথা গেছে তোমার। তাজ মাথা চুলকিয়ে বলে, এবার কি বলবো আমি? আমাকে তো এরপর কি করতে হবে শিখিয়ে দেয়নি। মায়া তাজকে ধরে পিছনে সরিয়ে মাহমুদ সর্দারের দিকে যাওয়ার সুযোগ করে দিয়ে বলে, তোমার কাজ শেষ, এবার আমাদের কাজ শুরু। অন্যদিকে জেসিও পুরো ফোর্স মিলে গোডাউনের পিছন থেকে উপরে উঠে আহান সর্দার ও মোহন সর্দারকে আটক করা ব্যক্তিদের পিছন থেকে হামলা করে। রুদ্র আর তাকিয়ে দেখিয়ে দিল। ভেরি গুড।
মায়া এগিয়ে এসে বলে, রাজ সেজে যেমন তাজ আমাকে মেরেছিল, আমার ঠিক এমন কষ্টই হয়েছিল। অবাকের সাথে চেয়েছিলাম যেমন আপনি আছেন মিহিরের দিকে চেয়ে। উপস, মিহির না, তাজ। হোয়াট? অবাক হচ্ছেন? বিস্ময় আকার দেখা মিলেছে আপনার থেকে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? নিজের অতি বিশ্বস্ত কাছের ব্যক্তি, যাকে নিয়ে এত পরিকল্পনা, সেই কিনা আপনাকে লাথি মেরে আমাদের দলে। আমারও কষ্ট হয়েছিল, এমন বিস্ময় চাহনি আমারও ছিল। বুকের মধ্যে হাহাকার দিয়েছিল যখন দেখেছিলাম মন্ত্রীমশাই আমার বুকে লাথি দিয়ে তার থেকে দূরে করেছিল। ঠিক তখন আজ আপনাকে সেই অনুভূতি জাগিয়ে দিলাম। এবার আসি রহস্য উন্মোচন করতে। এই যে ছেলেটাকে মিহির মিহির বলে এত কনফিডেন্ট দেখিয়েছেন, সে আসলে তাজ। সোনালির সাথে সাথে আপনার মিহিরও ওপারে। মানে? আপনার বউ আর ছেলে আপনার জন্য ওই পারে অপেক্ষা করছে। আমরা এখন আপনাকে সেখানে পাঠিয়ে দেব শ্বশুর মশাই। জারার দিকে তাকালেন বিভান খান। উপরে তাকাতেই দেখতে পান সবাই মুক্ত। কিছু অজানা লোক এখানে। জেসি এগিয়ে এসে বলে, দেশের বেআইনি কাজে আপনি ধরা পড়েছেন। সব অপশন বন্ধ পালাবার জন্য। ইন্সপেক্টর রুদ্র মৃদু হেসে বলে, আইনের ছায়া লম্বা হয়, কিন্তু অপরাধীর ছায়া শেষ পর্যন্ত ধরা পড়েই যায়। বিভান খান হাঁ হয়ে দেখছে রুদ্রকে। রুদ্র তাচ্ছিল্য করে বলে, টোটো কোম্পানির তরফ থেকে আপনাকে কাস্টাডিতে নেওয়া হবে। মুখে কাপড় চেপে হাসে সিয়া। মালিনী অবাক হলেও হেসে দেয় এবার। সেই সাথে এসআইও এএসআই ওরাও হেসে দেয়। বিভান খান অবাকের সাথে বলে, তুমি সিক্রেট সিআইডি অফিসার? জি, টোটো কোম্পানির ব্যবসা থেকে পদত্যাগ করে আমি অফিসার পদে যুক্ত হয়েছি। বলেছিলাম না আপনার থেকে বিজনেস শিখে আপনার উপরে যাব। জেসি এগিয়ে এসে বলে, আপনার পালানোর রাস্তা বন্ধ। এখন সমস্ত অন্যায় আমাদের কাছে স্বীকার করুন। আপনাকে সহজভাবে আদালতে নেওয়া হবে। বেশি সমস্যা তৈরি করলে আমরা বাধ্য হব অন্য অ্যাকশন নিতে। বিভান খানকে চেয়ার পেতে দেওয়া হয়। সামনে সবাই দাঁড়িয়ে আছে। বিভান খানের সমস্ত গার্ডকে রুদ্রের ফোর্স মিলে আটক করেছে। তারাও জবানবন্দি দিবে। মেইন কালপ্রিট হিসেবে বিভান খান আগে জবানবন্দি দিচ্ছে। নিজের সমস্ত অন্যায় স্বীকার করে বিভান খান মৃদু হাসলেন। চোখে রহস্য ভাবিনে বললেন, কিন্তু আমার শেষ আরেকটা অন্যায় আছে, যেটা থেকে কেউ বাঁচতে পারবে না। রুদ্র এত ইনভেস্টিগেশন করেও আমার এই সিক্রেট ধরতে পারবে না। ব্রুকুচকে রুদ্র এগিয়ে এসে একটু ঝুঁকে জিজ্ঞাসা করে, কি সিক্রেট? বিভান খান হাত উঠিয়ে সামনের দিকে ইশারা করে বলে, এই জায়গায় দেখো, আমার একটা ল্যাপটপ আছে, নিয়ে আসো। রুদ্রের ইশারা পেয়ে জেসি নিয়ে আসলো ল্যাপটপ। জেসি ল্যাপটপ রাখলো বিভান খানের সামনে। বিভান খান ল্যাপটপ ওপেন করে দেখালেন স্ক্রিনে কিছু পার্সেন্টেজ, যেটাতে দেখা যাচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা সরিয়ে গেছে দেশের 70% কৃষকের হাতে। এই রাসায়নিক পদার্থ ফসলের উৎপাদন বৃদ্ধি করতে অতি দ্রুত সহায়তা করে, কিন্তু এটা লাভের দিক যত কম, ক্ষতির দিক ততই বেশি। এই রাসায়নিক পদার্থ ফসলের উৎপাদন বৃদ্ধি করতে অতি দ্রুত সহায়তা করে, কিন্তু এটা লাভের দিক যত কম, ক্ষতির দিক ততই বেশি। এটা আসলে বিষাক্ত ফর্মুলা, যেটা চক্রান্ত করে কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছেন বিভান খান। সবাই অবাক হয়ে তাকালো। রাগ ধরে রাখতে না পেরে ছুটে এসে কলার চেপে ধরে বিভান খানের। কুত্তার বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক। আমার মায়ের স্বপ্নকে আমি নষ্ট করতে দিব না। বিভান খান শয়তানি হাসি ধরে রেখে স্ক্রিনের দিকে চোখ রেখে বলেন, এই দেখো, 75% হয়েছে, মানে অন্য আরেক জায়গায় পৌঁছে গেছে। সেল যত বেশি, আমার লাভ তত বেশি। তার মানে আমাদের শেষ করার সাথে সাথে দেশের মানুষের ক্ষতিটাও নিজের অপশন হিসেবে ছিল। একদম তাই। তোমাদের শেষ করে আমার উদ্দেশ্য ছিল তোমাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া। যেটা এখন দেখছো, ওটা তো আমি রাজের নামে ছড়িয়েছি। এখন তোরা জীবিত থাকলেও আমার আফসোস নেই। দেশের জনগণের হাতে মরবি তোরা। জনগণ যখন খেতে না পেরে অসহায় হয়ে আবার একত্রিত হয়ে মন্ত্রী সহমীর রাজের দিকে তেড়ে আসবে, তখনই তো রাজকে পদত্যাগ করতে হবে। মামলা হবে রাজের নামে। এটাই আমার চাওয়া। বলতে না বলতেই দেখে 80% হয়ে গেল। এভাবে করতে করতে 95%, বলতে না বলতেই দেখে 80% হয়ে গেল। এভাবে করতে করতে যেই 95% হয়, মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে রাজ। বিভান খান হেসে দেয়।
বীর, এবার তোমার কোনো কাজে আসলো না। নিজের বাম হাত হিসেবে কাজে লাগানো মাফিয়াকে দিয়ে তোমার আসল সময়েই কাজে লাগলো না। বলতে না বলতে 100% কমপ্লিট ডান। সবুজ মার্কেট টিক চিহ্ন আসতেই বিভান খান বলেন, ইয়াস। এখন শুরু হলো লাইভ। এক এক জায়গা থেকে কৃষকরা তাদের মতামত দিচ্ছে। প্রথমে 20% কৃষক এই ফর্মুলা ব্যবহার করেছে, তাদের মতামত আগে নেওয়া হলো। লাইভ দেখছে পরীক্ষাকৃত প্রমাণের সাথে। কৃষকের মতামত, আমরা কৃষিমন্ত্রী শাহমির রাজের নতুন এই উদ্যোগে অনেক উপকৃত। 2 সপ্তাহ হলো আমরা কৃষিকাজে এই সার ব্যবস্থা করছি। ওনার অসুস্থতার সময় ওনার বউকে দিয়ে আমাদের মাঝে দেশের নতুন উদ্যোগ নিয়ে জানান দেন। আমরা ভেবেছিলাম হয়তো গল্প বলে শেষ, কিন্তু না, সময়ের মধ্যে উনি আমাদের সার দিয়ে দেন। সাংবাদিক প্রশ্ন করে, আমরা শুনেছি উনি একটা ফর্মুলা নিয়ে আপনাদের মাঝে ঘোষণা করেন, এটা নিয়ে কিছু বলুন। আমরা তো অত শিক্ষিত না, আমরা ছিল শিক্ষিতদের উপদেশটা নিয়ে। এই ফর্মুলা নিয়েই নাকি সার বানানো হয়। কৃষি বৈজ্ঞানিক ছিলেন তিনি, এটা বহু বছর আগে আবিষ্কার করেন, সেটাকেই নতুন রূপে আমাদের হাতে দেওয়া। 2 সপ্তাহ ব্যবহার করেছেন স্যার, তো কি কি সবজির উপর ব্যবহার করেছেন? আমরা আপেল, কমলা, ড্রাগন, স্ট্রবেরি, তরমুজ এগুলো আর কিছু তরকারির উপর সার ব্যবহার করেছি। এগুলো ব্যবহারে কেমন উপকার পেলেন? উপহার ভালো পাইছি। ওই ফল নিয়ে তো আবার পরীক্ষা করছি নতুন করে, যে সারে কোনো ভেজাল আছে কিনা দেখতে। পেলেন কোনো ভেজাল? না, আমরা ভেজাল পাইনি। খুব ভালো বলতে গেলে এই প্রথম দেশের কোনো কাজ ভালো লাগলো। উদ্যোগটা অনেক ভালো। আল্লাহ তার ভালো করুক, আমাদের নিয়ে এভাবেই চিন্তা করুক। আমরা এমন মন্ত্রী চাই। কৃষকের এসব প্রশংসা শুনে মাথায় বাজ পড়ল বিভান খানের। সাথে সবাই ভ্রু কুঁচকালো। বিভান খান বিড়বিড় করে বলেন, কিভাবে সম্ভব? মালিনী বিজয়ের হাসি দিল। সবাই অবাকের সাথে তাকালো মালিনীর দিকে। আমার মেয়ে তাহলে এত ফাস্ট? সিয়া হা করে বলে। বিভান খান রাগ করে ল্যাপটপ ভেঙে হিতাহিত জ্ঞান হারিয়ে বলেন, কিভাবে আমার রাসায়নিক সার না অরিজিনাল ফর্মুলা ছড়িয়ে গেল? আবারও খবরের কথা শুনতে পেল সবাই। ল্যাপটপ তো বন্ধ, তাহলে খবর চালু করলো কে? দেখতেই গোডাউনের ভাঙা দরজার দিকে চোখ রাখতেই সবাই অবাক। মুগ্ধ হয়ে চোখের তৃষ্ণা মেটালো শুধুমাত্র একজন। লম্বা ছেড়ে দেওয়া চুলের মুগ্ধকর চাহনি, 4 ফ্রেমের চশমা পরিহিতা মেয়েটি, যে কিনা আমাদের নষ্ট পুরুষের মনে জায়গা করে নিয়েছে আকাশ সমান। আজ কতগুলো মাস পর তাকে দেখে অপলক হয়ে চেয়ে আছে। হাতে ফোন নিয়ে লাইভ চালু করে আছে হিয়া। এগিয়ে আস্তে আস্তে বলে, তোমার আড়ালে সমস্ত কিছু ভেস্তে দেওয়া ব্যক্তিটি কেউ না মামা, সে হলো আমি। রাজ উঠে দাঁড়ায়, হাততালি দিয়ে বলে, ব্রাভো বোন, ব্রাভো। তোমারই তো বোন হই ভাই, এতটুকু যোগ্যতা আমারও প্রাপ্য। তোমাকে না লুকিয়ে রাখা হয়েছিল? আমি তো লুকিয়েই ছিলাম। সর্দার মহলে, খানবাড়িতে, তোমার গোডাউনে, আরও অনেক অনেক জায়গায় আমি লুকিয়ে লুকিয়ে থাকতাম। এই জন্যই তো কেউ কোনো কিছুই খুঁজে পেত না। ফর্মুলা তুমি নিয়েছিলে হিয়া? মায়ার কথা শুনে বলে, হ্যাঁ ভাবি, আমি আর মা মিলে এই সমস্ত প্ল্যান করি। সেদিন রাতে মিহির ভাইয়ের কথা শুনে আমি এগিয়ে যেতে নিলেই মা আমাকে গোপনে নিয়ে যায়। ওখানেই মা আর আমি নতুন প্ল্যান সাজাই। তোমরা থাকবে সরাসরি, আমি থাকবো গোপনে। সিক্রেট জায়গাগুলো আমি সার্চ করব, আর তোমরা উপরে উপরে যুদ্ধ করবে। প্রথমে ফর্মুলা উদ্ধার, তারপর ব্লু প্রিন্ট সরিয়ে নেওয়া, আর তারপর ডকুমেন্টস জোগাড়। এগুলো করে আমি যখন ফিরতে নিব, জানতে পারি মামা নতুন চাল চেলেছে। বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে আমাদের পরিবারের নামে বদনাম করতে চাই। আমিও তাই আড়ালে আমাদের ফর্মুলা আড়ালে পাবলিক করি, ও সিসিটিভি ফুটেজ আমি ডিলিট করি। কারণ গোপনে কাজ করতে গেলে তো নিজের ব্যাপারে সচেতন হতে হয়। মা আমাকে বলতো সব কিছু আমি আড়ালে সব নিখুঁতভাবে পূরণ করি। কোনো কিছুই এখন তোমার হাতে নেই মামা। সিয়া তেরে এসে বলে, বেয়াদব মেয়ে, আমি তোর বড় বোন, আমাকে বলিসনি কেন এইসব ব্যাপারে? প্রথমে তো আমরা একই দলে হয়েছিলাম। তোর মতো ইমোশনের গুডাউনকে সব কিছু বলে দিলে সবার মতো আমিও ধরা পড়তাম। হ্যাঁ, কিন্তু মায়া যে মোহনা, এটা তো বলিসনি আমাকে। ওটা ভাই ভাবির ব্যাপার ছিল, ওদের ব্যাপারে জানিয়ে আমি ওদের প্রতিশোধ নষ্ট করতে চাইনি। ছোট পাপাকে যে শাস্তি ভাবি দিতে চেয়েছে সেটা পরিপূর্ণ করতে চুপ ছিলাম। রুদ্র এক দৃষ্টিতে দেখছে হিয়াকে। তার হিয়া পাখি এত চালাক? এতদিন গোপনে থেকে তাদের হয়েই কাজ করেছে। ঠোঁটে হাসি ফুটে উঠল রুদ্রের।
হিয়া এগিয়ে এসে রাজকে আগে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ ভাই। মাহমুদ সর্দার মুখটা পাংশুটে করে বলেন, তোমার বাবাকেও একটু দেখো, সেও তো তোমাকে নিয়ে চিন্তায় ছিল। হিয়া মৃদু হেসে মাহমুদ সর্দারের দিকে চেয়ে বলে, তুমি তো মায়ের সাথে ঝগড়া করতে, আমাকে নিয়ে ভাবতে কখন? রাজ হেসে দিয়ে বলে, একেই বলে এক হাতে সব সামলানো বাবা। আমি আমার পুরো পরিবারকে নিজের বুদ্ধি দিয়ে সামলে চলি। হয়েছে, নিজের গুণগান আর করতে হবে না, এবার এটাকে নিয়ে বিদায় হও। বিমান খানের উদ্দেশ্যে বলেন মাহমুদ সর্দার। রুদ্র ইশারা করে জেসিকে। নজরে আসছে হিয়ার, কিন্তু ইঙ্গিতটাকে ভালো দিকে নিল না। বেচারা রুদ্র একটু ভ্রু উঁচু করে জেসিকে ইশারা করে চোখ টিপ দেয়, আর হিয়া ভেবে নিল রুদ্র ফ্ল্যাট করছে। বরাবরের মতো চোখের চশমা ঠিক করে নাক টেনে বলে, নষ্ট পুরুষ। কথাটা কানে গেল রাজের। হিয়ার দিকে চোখ রেখে দেখতে পায় হিয়ার চাহনি রুদ্রের দিকে। ব্যাপারটা কিছুই বুঝলো না রাজ। এই নষ্ট পুরুষ বলার কারণটা আবার কি? জেসি এগোতে নেবে অমনি বিভান খান তার পাশে লুকিয়ে রাখা ক্রস ফায়ার নিয়ে এদিকে ওদিকে চালাতে শুরু করেন। এক জায়গায় দাঁড়িয়ে থাকা সবাই এদিক সেদিক ছুটছে। সবাই নিজেদের জীবন বাঁচাতে পালিয়ে গেল। মাহমুদ সর্দার, রাজ, রুদ্র, জেসি একদিকে, মালিনী খান, হিয়া, মায়া আরেকদিকে। এরা পিছন থেকে দেখতে পায় সামনে লোকেদের। অন্যদিকে লুকিয়ে পড়ে আদ্র ও সিয়া। সিয়ার হাত ধরেই পালায় আদ্র। মেয়েটা যে ভীতু, গুলির শব্দে এক জায়গায় ভয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু পালানোর সাহসটাও পাবে না। তাই আদ্র হাত ধরে নিয়ে আসে। তাজ আছে জারার পাশে। জারার যখন লুকিয়ে গেল, ঠিক তখনই তাজ কি করবে বুঝতে না পেরে দৌড় দেয়। মোহন সর্দার ও আহান সর্দার সাথে রুদ্রের ফোর্স লুকিয়ে গেছেন টেবিলে নিচ্ছে। তার পাশ দিয়ে ক্রসফায়ার শুরু হয়েছে। মাহমুদ সর্দার রাজের দিকে ফিরে বলেন, এখানে কি খালি হাতে এসেছিলে? হ্যাঁ, কেন মিষ্টি হাতে আসার কথা ছিল নাকি? হতচ্ছাড়া, মাফিয়ার সাথে যুদ্ধ করতে এসেছো খালি হাতে, এবার নিজেকে রক্ষা করবে কিভাবে? আরে বাবা, সিআইডি অফিসার থাকতে আমি আমার গ্যাং আনবো কেন? আব্বে বেটা রুদ্র, তোমার ফোর্স কোথায়? ওরা আমার পারমিশন ছাড়া অ্যাকশন নিতে পারবে না। তো দাও পারমিশন। দুঃখিত ব্রো, আমি যাকে পারমিশন দেই সে আমার পিছনে দাঁড়িয়ে। রাজ দেখলো জেসি ওর পিছনে। জেসি রুদ্রের কানে কানে বলে, আমার ব্লুটুথ কান থেকে পড়ে গেছে এদিকে আসবার সময়, ওদেরকে তো জানানো পসিবল না স্যার। হিয়া দেখছে আর রাগে ফুঁসছে। এই নষ্ট পুরুষের এখানেও নষ্টামি করতে হবে। হিয়া ফুঁসতে ফুঁসতে বলে, সব জায়গায় মেয়েবাজি করতে হয়, নষ্ট পুরুষ একটা। রুদ্র যখন শুনলো জেসির ব্লুটুথ নেই, তখন বুঝলো তাকেই জীবনের ঝুঁকি নিতে হবে। এই মেয়ে যে এমন কাণ্ড ঘটাবে বুঝতে পারেনি। রাগ বাড়ল রুদ্রের। জেসি অপরাধীর মতো কান ধরে বলে, সরি স্যার। হিয়া চোখ বড় বড় করে বলে, আবার কান ধরে ঢং। মালিনী কিছু বুঝতে পারছে না হিয়া এমন করছে কেন। তাই হিয়ার দিকে ফিরে বলে, তোর কি হলো? কিছু না মা, ওদিকে তাকাও, তোমার ভাইকে দেখো। রুদ্র বের হতে নাই হিয়া দেখেই হাত লম্বা করে। ভয়ে তার বুক কেঁপে ওঠে। কিন্তু রুদ্র এক পা যেই বার করে, জেসি আটকে নেয়। রুদ্রর হাত ধরে বলে, রিস্ক নেবেন না স্যার, ওটা ক্রস ফায়ার। হিয়া কাঁদো কাঁদো মুখ করে দেখছে। মায়া এবার দেখলো সবার দিকে। হাতে থাকা ফোন দিয়ে রাজকে মেসেজ দেয়, টেবিলের নিচে মেজো বাবা আছেন, রুদ্রকে বলুন ওনাকে মেসেজ দিতে, তাহলেই কাজটা সহজ হবে। রাজ মেসেজ দেখালো রুদ্রকে। রুদ্র ঠিক তাই করে। আহান সর্দারকে মেসেজ দিয়ে জানায়। আহান সর্দার যেই সবাইকে জানান সবাই অ্যাকশন নিতে যাবে, অমনি বিভান খানের পিছন থেকে তাকে কেউ গুলি চালালো। বিভান খানের হাত থেমে যায়। ঘাড় খাত করে পড়ে যেতে নিলেও টেবিলে ভর করে পিছনে ঘুরে দেখেন যারা দাঁড়িয়ে আছে। মুখে হাসি ফোটালেন বিভান খান। যারা গুলি করেই যাচ্ছে। বিভান খানের বুক বরাবর গুলি করা হয়। যারা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আমার বাবাকে খুন করার অপরাধে ও আমার মাকে ধর্ষণ করে খুন করার অপরাধ হিসাবে আপনি সামান্য শাস্তি গেলে। বিভান খান মাটিতে পড়ে যায়। বেরিয়ে আসে এক এক করে সবাই। বিভান খানকে দয়া দেখানোর এখানে কেউই নেই। সবাই তার নির্মম অবস্থা দেখে চুপ করে আছে। নিজের বোনটাও শান্তি পাচ্ছে ভাইয়ের মৃত্যুতে। বিভান খানের কাছে এসে মালিনী বলে, কর্মফল এমন পেয়েছো যে আজ তোমার বিদায় বেলা কারো মনে তোমার জন্য হাহাকার নেই। তোমার বিদায় দেখে সবাই শান্তি পাচ্ছে ভাই। নিজের পরিচয় এমন করেছো যে কেউ তোমার শেষ যাত্রায় এসে একটু কান্না করলো না।
এ জীবনের মূল্য কোথায়? বলেই উঠে চলে আসে মাহমুদ সর্দারের পাশে। বিভান সর্দারের নিঃশ্বাস চলছে। যারা এগিয়ে এসে রুদ্র ও জেসির সামনে দাঁড়ায়, সবার দিকে তাকিয়ে বলে, আমাকে আদালতে নিলেও আমি আপত্তি করব না। রুদ্র জেসিকে ইশারা করে। জেসি ওর লোকেদের জানায়, এ কেসকে এমনভাবে সাজাও যেন মিসেস জারার কোনো অন্যায় নেই। হিয়া ব্রু কোচকে তাকালো। তার মানে জেসি কোনো অফিসার। মনে মনে বলে, বাবা, নষ্ট পুরুষ তাহলে একটা অফিসারের সাথে ডেটিং করে? তাহলে আমার কি? আমি ওর থেকেও ভালো কাউকে জুটাবো। অনেক হয়েছে নিজেকে একা রেখে শাস্তি দেওয়া। আমি এবার উল্টো নিজের সুখ দেখব। রুবি ভিতরে এসে বলে। সবাই এক একজনের দিকে চাওয়াচাই করে নেয়। রুদ্র যে হিয়ার দিকে চোখ রাখে, হিয়া মুখ ভেঙচি দিয়ে মায়ের কাছে এসে বলে, শেষমেশ ভাইয়ার মায়াবতীর ইচ্ছে পূরণ হলো। এবার দ্রুত চলো, আমার ভাগনার কাছে যাবে তো। যে যার মতো কথা বলছিল। মোহন সর্দার চেয়ে আছেন মায়ার দিকে। তার বাবার ইচ্ছা অনুসারে মায়ারাজের মিলন হয়েছে। সবাই সবার স্থান থেকে ঠিক ছিল, শুধু তিনিই ভুল ছিলেন। আজও মনে আছে মায়া মানে তার মেয়ে মোহনার আর্তনাদ। নিজেকে ঠায় দাঁড়িয়ে রাখলেন এক জায়গায়। এদিকে বিভান খানকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিঃশ্বাস আছে এখনো তার। বিভান খান এবার সুযোগ বুঝে একজনের পকেট থেকে রিভলভার নিয়ে তাক করে মায়ার দিকে। মায়ার উদ্দেশ্যে হাঁফিয়ে বলেন, আমার জীবনের বড় শত্রু তুই। তুই আসার পর আমার রাস্তার কাঁটা বেড়েছে। এর আগে কেউ পারেনি আমাকে বরবাদ করতে। আজকে আমি শেষ হলেও তোকে শেষ হতে হবে। বলেই যেই ট্রিগারের চাপ দেয় অমনি রাজ আসতে নেয় মায়ের সামনে। কিন্তু মায়া রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এর মধ্যেই মোহন সর্দার দ্রুত এসে দাঁড়ালেন মায়ার সামনে। ঠিক তখনই শাহানা পারভিনকে হুইল চেয়ারে করে আনে আয়রা। আদ্র একবার জানিয়েছিল বিভান খানের খেল খতম। শাহানা পারভিনকে নিয়ে এজন্যই আসে। শাহানা পারভিন আদো আদো কণ্ঠে জানায় সে এখানে আসবে, না হলে অস্থির হয়ে যাচ্ছিলেন তিনি। নীরব পরিবেশে হুইল চেয়ারের শব্দ পেয়ে সেদিকে চোখ রাখে মায়া। মোহন সর্দার নিজেও আহত অবস্থায় ভাঙা কাঠের দরজার দিকে চোখ রাখেন। নিজের প্রথম বউকে দেখে তিনি নিজের দিকে একবার তাকান। শাহানা পারভিন সেদিন হাঁফাতে হাঁফাতে বলেছিলেন, সন্তানের দিকে তাকিয়ে সংসার করি মোহন। বিয়ে যখন করেছ এটাকে ধরে রাখতে হয়। আমার তো দোষ নেই, তুমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলে। এখন আমাকে ছেড়ে দিতে চাও কেন? মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? এত অনুরোধের পরও মানতে নারাজ ছিলেন। শেষ দিন শাহানা পারভিন চ্যালেঞ্জ করেছিলেন, আজ তুমি যাদের জন্য আমাকে অত্যাচার করেছ ওরাই তোমার ধ্বংসের কারণ হবে মোহন। তোমার বংশ রক্ষার্থে যে ছেলেকে নিয়ে তুমি অহংকার করেছ ওই তোমার বংশের মর্যাদা ডুবিয়ে দেবে। তোমার এই বংশ ধরে রাখার যে খুনি তাকে তুমি হারালে পস্তাবে। তুমি খুব বাজেভাবে পস্তাবে। হাহাকার হবে তোমার মধ্যে। এই মেয়ের জন্যই হাহাকার হবে। ছেলেরাই বংশের দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারে না, মেয়েরাও পারে। এটা প্রমাণ করবে আমার মেয়ে। মোহন সর্দার এখন বলতে চান, তুমি ঠিক ছেলে শাহানা। আমার জীবনের দুটো অহংকার, দুটোই আমাকে চুরমার করে দিল। আমি চেয়েছিলাম সুন্দরী বউ নিয়েছিলাম, সে আমাকে ধ্বংস করে দেয়। আমি চেয়েছিলাম ছেলে সন্তান, আর দুটো ভাইয়ের মতো আমারও ছেলে হয়ে আমার হাত ধরুক। পূরণ হয়েছিল ভেবেছিলাম, কিন্তু নিয়তির খেলা ভিন্ন ছিল। আমাদের মেয়েটাও আমাকে প্রতিপদে হারিয়ে দিত। আমি ওর চোখে আমার প্রতি বিষাক্ত এক রূপ দেখতে পারতাম। আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি। আমার বাবা আমাকে ধ্বংস করে দিল। মাহমুদ সর্দার ভাইয়ের কষ্ট দেখে এগিয়ে এলেন। জেসি লাথি দিয়ে বিমান খানের হাত থেকে রিভলভার সরিয়ে দিল। অতঃপর বিমান খানের বুক বরাবর লাথি দিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। ক্ষত স্থানে জোরে লাথি লেগে এবার বিমান খান পুরোই নিস্তেজ। তার দিকে কারোর নজর নেই, নজর শুধু মোহন সর্দারের দিকে। শাহানা পারভিনের হুইল চেয়ার এসে থামে মোহন সর্দারের সামনে। মাহমুদ সর্দার কান্না করে ডাক দেন, ভাই, কথা বল ভাই। মোহন সর্দার চেয়ে আছে এক দৃষ্টিতে মায়া ও শাহানা পারভিনের দিকে। মায়া হতভম্ব হয়েছিল, কিন্তু মাকে দেখে পুরনো সব মনে পড়ে। পিছু ফিরে রাজের উদ্দেশ্যে বলে, আমি হাসপাতালে যাচ্ছি মন্ত্রী মশাই। মোহন সর্দারের চোখ গড়িয়ে পানি পড়ছে। শাহানা পারভিন মাথা কাত করে আছেন। ঠোঁটে হাসি নেই, কিন্তু কিছু একটা ছাপ তো আছেই। চোখ তার স্থির মোহন সর্দারের দিকে। মাহমুদ সর্দার কান্না করছেন দেখে সিয়া ও হিয়া এগিয়ে আসে। বাবাকে ধরে রাখে, কিন্তু ভাই যতই অন্যায় করুক ভাইয়ের মৃত্যু সহ্য করার ক্ষমতা যে তার নেই। একই মায়ের পেটের ভাই। মাহমুদ সর্দার যেমনই করুক না কেন, সে তো তার ভাইকে ভালোবাসেন। পারছেন না পরিস্থিতি মানিয়ে নিতে। অ্যাম্বুলেন্সের শব্দ আসছে। বাইরে থেকে মায়া সেই শব্দ পেল। অ্যাম্বুলেন্সের দিকে চোখ রেখে অজান্তেই চোখ থেকে দুফোঁটা পানি ফেললো। বাইরে আসার মূল কারণ এটাই, তার চোখে পানি জমেছে।
লোকে জানে মায়া তার বাবাকে কতটা ঘৃণা করে, কিন্তু মায়া কি আসলেই বাবার মৃত্যু দেখার মতো ঘৃণাটা করে? হুম। আর সবার লাশ দেখলেও একজন বাবার লাশ দেখা সম্ভব না সন্তানের পক্ষে। সোজা রাস্তায় বিধ্বস্ত হয়ে শাড়ির আঁচল ধরে হাঁটছে। কল্পনা করে শৈশবের প্রথম হাসি খুশি মুহূর্ত। মোহন সর্দার বাড়িতে এসে মায়াকে কোলে নিত। মায়া ফোকলা দাঁতে হাসতো। খাবে না বলে মায়ের কাছ থেকে ছুটে এসে বাবার কোলে আশ্রয় নিত। বাবা পাশে আসলেই মায়া আগে দৌড়ে গিয়ে দরজা খুলতো। হাত পাতলেই মোহন সর্দার তাকে চকলেট দিয়ে খুশি করত। সেগুলো কি ভোলা যায়? রাস্তার এক কোনায় দাঁড়িয়ে পড়ল। মাথা চিনচিনে ব্যথা করছে। হঠাৎই হাঁটু গেড়ে বসে দিল চিৎকার। এই চিৎকারে যেন গাছের মধ্যে বাসা বেঁধে বাস করা একঝাঁক পাখিগুলো ঘুম থেকে উঠতে থাকে এদিক ওদিক। মায়া এখনো কান্না করছে। চোখের পানি গড়গড় করে পড়ছে চোখ থেকে। কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু এই জায়গাটা তার কান্নার সাক্ষী। মায়া কান্না মাখা কণ্ঠে বলতে থাকে, আমার এক সময় বাবার দরকার ছিল, যে রাতে এসে বলবে, ভয় পাস না মা, আমি আছি তো তোর পাশে। ভাঙা স্বপ্ন যখন চোখে জল আনে তখন শক্ত একটা বুক লাগতো, কিন্তু ভাগ্য আমার হারিয়ে দিল। বাবা থেকেও আমি বাবাহীন এক পাথর মানবী। বাবা তো মাকে ভালোবাসতো না, তাহলে কেন আমাকে জন্ম দিয়েও আমাকে দূরে করে দিল? আমি তো তারই সন্তান, তার রক্ত বইছে আমার শরীরে, তবুও কেন আমাকে নিয়ে একবারও ভাবলো না? মা বাবার বিচ্ছেদে কেন সন্তানের জীবনটা পাল্টে যায়? মায়ের এই কথাগুলোর উত্তর নেই। এগুলো যে মানুষের মানসিক সমস্যার কারণে ঘটতে থাকে। কত শত পরিবার আজ বিচ্ছেদের রূপ নেয়। এই বিচ্ছেদের কারণেই ভুগছে তাদের সন্তান। সেই সন্তান বড় হয়ে তাদেরকেই ঘৃণা করে, কারণ সন্তানদের এই বিষাক্ত জীবনের কারণ বাবা মাই হয়ে থাকে। এটা কেউ মানতে চায় না, কিন্তু এটাই বাস্তব। বাস্তবকে এড়িয়ে সবাই নিজ স্বার্থ দেখবে, এটাই ধরনের খেলা। কেটে গেল 4 সপ্তাহ, যার গণনায় হিসাব করে পুরো 1 মাস। মোহন সর্দার আর নেই, সাথে বিভান খান। মেহেরাজ 2 দিন হলো সর্দার মহলে এসেছে। আজকে তাদের আকিকা। মেহেরাজও প্রলয়ের। পিয়াস এখন সর্দার মহলে থাকে। মিলি সবকিছু দেখেছে। এখন সেও এক ঘরে নিজেকে আটকে রাখে। বাইরে যায় না, বন্ধু বান্ধবের সম্মুখীন হয় না। লজ্জা পায় সে। তারেকের সাথেও যোগাযোগ করে না আর। নিজেকে যত পারে মুখ লুকিয়ে রাখে। বাবা মায়ের নোংরামিতে নিজের বদনাম বাড়লো। এগুলো সময় থাকতে আমরা বুঝবো না। আজ আমরা একাকিত্বের জোরে লালসায় ভুগবো, পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ সন্তান এসবের জন্য ভোগ করবে। দরজায় কড়া নাড়ার শব্দ আসছে। মিলি চোখ তুলে তাকালো। ঘর জুড়ে অন্ধকার। বিছানা থেকে উঠে দরজা খুলতেই দেখলো মায়া দাঁড়িয়ে। অনুমতি ব্যতীত ঘরে ঢুকে চারপাশ দেখলো। মেহেরাজ কোলে আছে। মায়া কোনো কথা না বলে মেহেরাজকে মিলির কোলে দিয়ে বলে, আমার ওকে নিতে কষ্ট হয়, তুমি ওর দেখাশোনা করবে। সবাই ব্যস্ত নিজ নিজ কাজে। তুমি তো মনে হয় পরীক্ষাটাও দিবে না এবার, তাহলে মেহেরাজকে দেখো না হয়। মিলি হাবলার মতো চেয়ে আছে। মেহেরাজ কান্না করে না, শুধু তাকিয়ে আছে। গুটি গুটি হাত পা দুটো নাড়িয়ে গালের কাছে আনছে। মুখ থেকে লালা বের হয়। মিলি নীরবে রাজি হলো। মায়া ছোট করে নিঃশ্বাস নিয়ে বলে, ওকে রেডি করে দিও। আর হ্যাঁ, তোমার জন্য একটা শাড়ি আনা আছে, ওটা পরে নিচে আসবে। আচ্ছা। মায়া চলে গেল ঘর থেকে। নিচে নামতেই দেখতে পায় তারেককে। তারেক হাতে কাগজ কলম নিয়ে ডেকোরেটরদের সাথে কথা বলছে। মায়াকে দেখে এগিয়ে এসে হিসাব দিতে গেলে মায়া বলে, মিলিকে ভালোবাসো? তারেক থমকে গেল। মায়া ভ্রু নাচিয়ে বলে, উত্তর দাও। ম্যাম। ভালোবাসলে আজকে সাহস দেখিয়ে প্রপোজ করে বিয়ে করবে, না বাসলে আমাকে জানিয়ে দিবে। আমি ওর জন্য ভালো পরিবার দেখে পাত্র দেখব। তোমার সময় খুব কম, আমার ননদকে কষ্টে থাকতে দিতে পারি না। এই ঝড় ঝামেলায় তার জীবনটাই জীবিত থেকেও মাটি, তাও আমার মাধ্যমে। আমি ওর সুখ ফিরিয়ে দিতে চাই। বলেই মায়া হাঁটা দিল। মায়া চলে যাওয়ার পর রাজ এসে তারেকের কাঁধে হাত রেখে বলে, আমার মায়াবতী এমনই, কোনো কিছু সুন্দর করে সাজিয়ে বলতে পারে না, সোজাসুজি সংক্ষেপে বলে দেবে। আমি জানি স্যার, ম্যামকে আমি বুঝি বলেই রেসপেক্ট করি। মা বাবাকে এনে বিয়ের প্রস্তাব দিয়ে দাও। বেশি দেরি করলে কিন্তু আবার হারাতেও পারো। মনে রেখো, এটা কিন্তু আমার মায়াবতীর ইচ্ছা, পূরণ করতে কিন্তু আমিও সাথে আছি। বলেই চলে যায় নিজের ঘরে। ঘরে বসে অপেক্ষা করছে মায়ার জন্য। মায়া এসে রাজকে এখনো গোসল করতে না দেখে বলে, আপনি শাওয়ার নেননি কেন? দেরি হয়ে যাচ্ছে, লোকজন আসছে তো। আই নিড হট শাওয়ার।
গিজার অন করে দিচ্ছি। নো, আমি হট শাওয়ার চাই, তাও বাথরুম বিলাস করে। হাতে সময় নেই মন্ত্রীমশাই। রাজ ঘড়ি দেখে বলে। এখনো 1.5 ঘন্টা সময়, আমি আরাম করে বাথরুম বিলাস করতে পারবো। চলো আমাদের ছেলের আকিকা। চলো এখন আরেকবার বাথরুম বিলাস করি, যেন পরের বার আরো একটা আকিকা দেয়া হয়। মন্ত্রীমশাই, কোনো কথা না মায়াবতী, এখন শুধু আমাদের বাথরুম বিলাস হবে। বলিয়ে মায়াকে নিয়ে গেল বাথরুমে। রাজের লাখ টাকার বাথটাবের মাঝে নিজের সুখ খুঁজে নিতে একের পর এক কল করে যাচ্ছে হিয়া। অপর পাশের ব্যক্তির কোনো খোঁজ নেই। কিছুদিন হলো ফেসবুকে একটা হ্যান্ডসাম ছেলের সাথে টাইম পাস করছে। ছেলেটা ভালো দেখতে, আচরণেও তাই। একবারই সাক্ষাৎ হয় দুজনের। মাহমুদ সর্দারকে জানিয়েছে এই ব্যাপারে। আজকে আসতে বলেছেন মাহমুদ সর্দার। ছেলেটি আসবে জানিয়েছে। এখন সময় পার হয় কিন্তু ছেলেটার খবর নেই। দূরে দাঁড়িয়ে হাত মুঠো করে দেখে যাচ্ছে রুদ্র। হিয়ার আপ্রাণ চেষ্টা দেখে খানিক পর এগিয়ে এসে বলে, অপর প্রান্তে তো রাশিকে পাচ্ছি না হিয়া পাখি। হিয়ার পিছন ঘেঁষে কথা বলাতে রুদ্রের মুখে নিঃশ্বাস পিঠে এসে বাড়ি খায়। আজকে হিয়া শাড়ি পরেছে। আহামরি ভারী না, মায়ার ফ্যাশন হাউস থেকে হালকা সিল্কের শাড়ি। পিঠ কিছুটা দেখা যাচ্ছে। সেখানেই বাতাস পেল। পিছন ঘুরে চশমা ঠিক করে রাগ দেখিয়ে বলে, আমার আশিক না, আমার হবু বর। কোথায় সে? জাহান নামে। আপনার কোনো সমস্যা? না, জান্নামে থাকলে আমার ভালোই হবে। জান্নাতের দিকে যেন নজর না দেয়, তাহলে আবারও জান্নামে পাঠিয়ে দিব। কি বোঝাতে চাইছেন? ধরেছে। কি? ওই দেখ কল ধরেছে। হিয়া মোবাইল কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে জানায়, আমি খুব অসুস্থ। আমার হাত পা সব জায়গার হাড় ভেঙে গেছে। আমি হাঁটতে পারছি না। তোমার এই অবস্থা কিভাবে হলো? গাড়ি করে আনন্দের সাথে বাবা মাকে নিয়ে আসছিলাম। হুট করে দুটো গাড়ির সামনে এসে আমার উপর বিনা কারণে উদুম কেলানি দিতে থাকে। জানো তো, আমার আর চাকরিতে যাওয়া হচ্ছে না। এই জন্য ওরাই আমাকে চাকরির ব্যবস্থা করে দিবে, এমনকি ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিল। এ কেমন অদ্ভুত ডাকাত! নিজেরাই মেরে নিজেরাই সার্ভিস দেয়। হিয়া বলে, তাহলে আমি আসছি। তুমি কোন হাসপাতালে আছো? না না, তুমি এসো না। তুমি আমার জীবনে না থাকলে ডাকাত দল আরো বেশি সার্ভিস দিবে। তুমি থাকলে আমাকে চাকরি তো হারাতেই হবে। কবে জানি জীবনটাও হারিয়ে যায়। ডাকাতের নজর আমার দিকে। তুমি আর নজর দিও না। হিয়ার আগে গজগজ করে বলে, তুমি বলেছিলে জমের দুয়ারে গেলেও তুমি আমার হাত ছাড়বে না। সামান্য ডাকাত তার সাথেই ছেড়ে দিচ্ছ? ডাকাত তো জমকে ছাড়িয়ে আমাকে সোজা কবরস্থানে পাঠিয়ে দিতে চাই। জমের দুয়ারে গেলেও বুঝে শুনে যেতে পারতাম। এটা তো বিনা টিকিটে সার্ভিস দেওয়া ডাকাত। এই সুযোগ হাতছাড়া আমি করতে চাই না। একবার রৌদ্রর দিকে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে, কাপুরুষ, রাখ তোর ফোন। হিয়া ফোন রাখতেই রৌদ্রের শীষ বাজিয়ে বলে, এটাও গেল। একটা গেলে আবার আসবে। আমি মন্ত্রীর বোন, আমার জন্য ছেলেদের লাইন লেগে থাকে। আমি থাকতে লাইন? কোথায় দেখা তো মন্ত্রী বনে সেই লাইন? আপনি থাকতে মানে কি করেছেন আপনি? কিছুই করিনি, আমি তো জাস্ট বলছিলাম আর কি। মেহেরাজকে নিয়ে নিচে নামে মিলি। রুদ্র উপরে তাকাতেই হিয়াকে ইশারা করে বলে, আজে বাজে দিকে মন না দিয়ে এই বোনটাকে একটু সময় দে, অন্তত হ্যাপি ফ্যামিলি হতে পারবো আমরা। হিয়া হেঁটে গিয়ে গেল মিলির কাছে। মিলিকে দেখে বলে, তোমাকে তো পুরো টেডি বিয়ারের মতো লাগছে মিলি আপু। তারেক তাকালো মিলির দিকে। আসলে এই শাড়িতে গৃহবধূর মতো লাগছে। মিলির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মিলি যেই পাশে তাকালো চোখ সরিয়ে নিল তারেক। মিলি অপ্রস্তুত হয়ে মেহেরাজকে নিয়ে বলে, ওকে একটু কোলে নে, আমি প্রলয়কে দেখে আসছি। হিয়া নিল মেহেরাজকে। রুদ্র অবাক হলো। মেহেরাজ হিয়ার কোলে এসে রুদ্রকে চোখ পিটপিট করে কিছু ইঙ্গিত করছে যেন। গাল হাঁ করে হাসছে পা লাফিয়ে। হাত দুটো হিয়ার থুতনি ধরে আছে। এতক্ষণ তো এমন করছিল না মেহেরাজ। হিয়ার কোলে এসে এমন করছে কেন, তাও আবার রুদ্রর দিকে তাকিয়ে। সবাই উপস্থিত মেহেরাজ সর্দার ও প্রলয় সর্দারের আকিকার দাওয়াত খেতে। এখন রাত 9টা। আকিকার অনুষ্ঠান শেষ। অতিথিরা সবাই চলে গেছে। এখন শুধু সর্দার মহলের সবাই আর বাইরের বলতে বীর ও তারেক আছে। বীরের দিকে তাকিয়ে রাজ বলে, তোর মন খারাপ রাখার দরকার কি তাই তো বুঝতে পারছি না। যেটা হয়েছে ওটাতে মামার দোষ ছিল, তোর না। তোর বউকে ফেরত আন। হুট করে বললেই হয় না রাজ। পরিস্থিতি এমন যে এখন আমি জানেমানকে ফেস করতে পারছি না। আর সে তোমাকে ফেস করতে লজ্জা পাচ্ছে,
কারণ তোমার বাবাকে খুন করেছে তাই। বীর চোখ তুলে তাকিয়ে দেখে মায়া এসেছে মেহেরাজকে নিয়ে। বীর কোল পাতলো, মেহেরাজকে বীরের কোলে দেওয়া হলো। অতঃপর মায়া বলে,